রাতভর উত্তপ্ত নীলক্ষেত এলাকা, ঢাবি ও 7 কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে বিজেপি। এগুলোর জবাব দিতে বলেন প্রশাসনকে আগে। আমরা কোনো দাবি নিয়ে গেলে প্রমাণ করতেছে, নিজেদেরকে ছাপড়ি প্রমাণ করতেছে লাঠি হাতে নিয়ে। আমাদের হাতে কিছু আছে দেখছেন? এটা কোনো স্টুডেন্টের বৈশিষ্ট্য হয়? দাভোসে প্রধান উপদেষ্টার মূল এজেন্ডা ছিল শেখ হাসিনার পাচার অর্থ ফিরিয়ে আনা, রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। খানাখন্দে বেহাল, লালমনিরহাটের তিস্তা বুড়িমারি মহাসড়কের বিভিন্ন অংশ সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তে, যানবাহন চলাচলে চরম দুর্ভোগ। ফেনীতে বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট, দিনের বেলায় জ্বলে না চুলা, মাটির চুলায় খড় লাকড়িতে রান্না, বিপাকে হাজারো গ্রাহক। মৌলভীবাজারে বেড়েছে আখের রস ও লালিগুড়ের কদর, বেচাকেনা হচ্ছে গ্রামাঞ্চল শহরে। স্বল্প খরচ উৎপাদনে লাভবান প্রান্তিক চাষিরা। Thrashed him. Feel sorry for you. 22 runs in that horrendous match, going to the wire, and the Durban Rajshahi team can jump. এবং বিপিএল এর রংপুর রাইডার্সকে 2 রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। সিলেটে স্ট্রাইকার্সের বিপক্ষে 8 উইকেটে বড় জয় বরিশালের। শুভ সকাল, দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছে আমি মারজানা শুক্তি। জানাবো বিস্তারিত। রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। মোতায়েন করা হয় 4 প্লাটুন বিজিবি। সংঘর্ষে অন্তত 8 জন আহত হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার ক্লাস পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সকালে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। AH হিমেলের প্রতিবেদন। রোববার রাত 11:30 হঠাৎই ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীরা জড়িয়ে পড়েন সংঘর্ষে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, চলে রাত 2টা পর্যন্ত। রাত 10:30টার দিকে 7 কলেজের শিক্ষার্থীদের কাছে উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের ক্ষমা চাওয়ার দাবিতে ঢাবিতে প্রবেশের চেষ্টা করেন 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে প্রবেশের বাধা দিয়ে ধাওয়া দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরই কয়েক দফায় চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হন বেশ কয়েকজন। এই কর্মসূচি দেওয়ার আগে চিন্তা করা উচিত ছিল যে একটা প্রতিষ্ঠানের ভিতরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের ভিতরে ঢুকার সাহস করে কিভাবে তারা করতেছে। তারপর আমাদের স্টুডেন্টগুলাও বারবার ওখানে অ্যাটাক করতেছে। আসলে এই অবস্থা চলতেছে, আমরা চেষ্টা করতেছি এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়েন পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় 4 প্লাটুন বিজিবিও। পরে রাত 3:30টার দিকে অবস্থান ছেড়ে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। এদিকে রাতেই কর্মসূচির ঘোষণা দেয় 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে 7টি পয়েন্টে অবস্থান নেওয়ার কথা জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সব ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমাদের ভাইয়ের রক্ত নীলক্ষেতে জড়িয়েছে, সায়েন্স ল্যাবে জড়িয়েছে। এই রক্তের বিচার না হলে এই কর্মসূচি চলমান থাকবে। কর্মসূচি সেই দিনই প্রত্যাহার করব যখন ভার্সিটি ঘোষণা হবে। এই যারা এখানে হামলা করেছে তাদের বিচার হবে। এদিকে রোববার রাতেই অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। গতকাল সন্ধ্যায় 7 কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এমন পরিস্থিতিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সোমবার 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করে বিষয়টি সুরাহা করার আশা প্রকাশ করেন ঢাবি প্রশাসন। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। দাভোসে হওয়া প্রধান উপদেষ্টার বৈঠকগুলোর মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার আমলের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন, জানান পাচার হওয়া টাকা ফেরাতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার। এদিকে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান উপপ্রেস সচিব। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন।
রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সফরের আলোচিত বিভিন্ন দিক তুলে ধরে তার প্রেস উইং। সংবাদ সম্মেলনে বিগত সরকারের আমলে দেশ থেকে $234 বিলিয়ন অর্থ পাচার হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, দাভোসের বৈঠকগুলোই প্রধান উপদেষ্টার মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা। $16 বিলিয়ন করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে, তো সাইফোন অফ হয়েছে, সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ইকোনমির নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারকে জার্মান চ্যান্সেলর অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন বলেও জানান শফিকুল আলম। বলেন, দেশটির সঙ্গে ব্যবসার নতুন দুয়ার উন্মুক্ত হবে। ওলাফ শোলজ উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সবকিছু করবেন এবং উনি সউদ্যোগে একটা বিজনেস ডেলিগেশন, একটা স্পেশাল ইনভেস্টর স্পেশাল ডেলিগেশন বাংলাদেশে পাঠাবেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর আগামী 90 দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা বন্ধ থাকলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। 90 দিনের জন্য ইউএসএইডের যাবতীয় সাহায্য স্থগিত করেছে পুরো পৃথিবীর সব দেশের। তো সেখান থেকে আপনার রোহিঙ্গাদের জন্য ইউএসএইড যে নিউট্রিশন এবং রিসোর্সেস প্রোভাইড করতো, ওইটার থেকে ওই এটা এক্সাম্পট হয়েছে, সো ওইটা জারি থাকবে। এ সময় রোহিঙ্গা ইস্যু সমাধানে ইউএনকে সঙ্গে নিয়ে বাংলাদেশে একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলেও জানায় প্রেস উইং। তাতে বিশ্বের বিভিন্ন দেশ অংশ নেবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অর্থ লোপাট তদন্তে ইউআই, ডেলোয়েট ও কেপিএমজি নামের 3টি অডিট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেসব ব্যাংক থেকে অর্থ লুটপাট হয়েছে সেগুলোতে নিরীক্ষা চালাবে এই প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে দেশের শীর্ষ 10টি শিল্প গ্রুপের কার্যক্রমও তদন্ত করবে এই প্রতিষ্ঠান। বিস্তারিত নাসরিন আক্তার রিপোর্টে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অর্থ লোপাট তদন্তে ইউআই, ডেলোয়েট ও কেপিএমজি নামের 3টি অডিট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অভিযোগ আছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা এ অর্থ পাচারে জড়িত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে এ তথ্য জানিয়েছেন। গভর্নর আহসান মনসুর জানায়, ব্যাংক থেকে হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা $17 বিলিয়ন লুটপাট করেছেন। সংবাদ মাধ্যমটিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও জানিয়েছেন, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এসব লোপাট করা অর্থে কেনা সম্পদ ফিরিয়ে আনা এবং এর সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে 11টি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে। এরই মধ্যে এ 3টি আন্তর্জাতিক অ্যাকাউন্টেন্সি সংস্থা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর। তদন্তকারীরা বাংলাদেশের শীর্ষ 10টি ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান করবেন। একই সঙ্গে শেখ হাসিনা এবং তার আত্মীয় স্বজনদের সম্পদও তদন্ত করা হবে। তিনি আরও জানান, শেখ হাসিনার শাসনামলে ব্যাংক থেকে প্রায় 2 লাখ কোটি টাকা লোপাট করা হয়েছে, যা $16 বিলিয়ন সমান। তবে ইউআই এবং ডেলোয়েট এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। অপরদিকে কেপিএমজির সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরিবর্তনের অংশ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয় আহসান মনসুরকে। নিউজ ডেস্ক, দেশ টিভি। চিকিৎসা ক্ষেত্রে চীন বাংলাদেশিদের জন্য বিকল্প হতে পারে। রোববার চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এমনটা জানানো হয়। বলেন, সেখানে চিকিৎসা ও যাতায়াতের খরচ তুলনামূলক কম হওয়ায় চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে। মাহির সাজিদ মালিকের রিপোর্ট। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীন সফর নিয়ে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় চীন সফরের বিভিন্ন ইস্যুতে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুংনিম জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কুংনিমের চিকিৎসা খরচ ও যাতায়াত খরচ তুলনামূলক কম। এই ক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে বলেও তিনি জানান। চিন্তা করেছিলাম আমরা এবং কুংনিমের যে ডেপুটি গভর্নর
উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে যে তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। চীনের ঋণের সুদ হার আরও কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে আশ্বাস দিয়েছে চীন। কংক্রিট রেজাল্ট কিন্তু আমার পর্যায়ে মিটিংয়ে আশা করা উচিত, আপনার টেকনিক্যাল লেভেলে মিটিং হবে তখন হবে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে শোধের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা অ্যাটিটিউড দেখেছি ফরেন মিনিস্টারের। আপনি জানেন যে ফরেন মিনিস্টার কিন্তু শুধু ফরেন মিনিস্টার নন, তিনি নেতৃত্বে অত্যন্ত উচ্চ পর্যায়ে আসীন এক ব্যক্তি। এছাড়া ইউএসএইনের উন্নয়ন প্রকল্পের যুক্তরাষ্ট্রের 3 মাসের অর্থায়ন তহবিল স্থগিতের ঘোষণা বৈশ্বিক জানিয়ে উপদেষ্টা বলেন, এতে উদ্বিগ্ন হবার কিছু নেই। আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন সেই স্টাডিগুলো আমাদের সাথে শেয়ার করুন। তারা অ্যাসিওর করেছেন যে এখানে কোনো কনজাম্পটিভ ইউটিলাইজেশন অফ ওয়াটার নেই, কাজেই কোনো লক্ষণীয় কোনো পানি ফ্লো কমবে না, এটা তারা অ্যাসিওর করেছেন। তারপরে আমরা রিকোয়েস্ট করেছি এই তথ্যগুলি আমাদের সাথে শেয়ার করলে আমরা এই আপনাদেরকে এবং সবাইকে আমরাও রিঅ্যাসিওর করতে পারি যে না, এতে কোনো সমস্যা নেই। জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্পর্কিত তথ্য পেতে চীনের সঙ্গে একটি MOU সই হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এসকে সুরের 3টি লকার থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সহ স্বর্ণালংকার পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের রক্ষিত তার 3টি লকার খুলতে সক্ষম হন দুদকের 7 দলের সদস্য। রোববার সন্ধ্যা পর্যন্ত দুদকের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে অবস্থান করলেও দীর্ঘ এই সময় তারা এসকে সুরের ব্যক্তিগত লকারগুলো খুলতে পারেননি। অবশেষে রাতে তারা 3টি লকার খুলতে সক্ষম হন। লকারগুলো থেকে 55,000 ইউরো ছাড়াও $1,69,300 এবং 1,005 গ্রাম স্বর্ণ ও 70 লাখ টাকা এফডিআর পাওয়া গেছে। বাংলাদেশের সাবেক ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের ধানমন্ডি বাসা থেকে গত 19 জানুয়ারি 16,25,000 টাকা ও 4.5 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের ডকুমেন্ট উদ্ধার করে দুদক। ওই ডকুমেন্ট থেকে কেন্দ্রীয় ব্যাংকে তার 3টি লকার থাকার নথি পাওয়া যায়। পরে আদালতের নির্দেশে লকারগুলো খোলার অনুমতি পায় দুদক। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। জানান, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। আজ থেকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি। ডাক্তার এনামুর রহমান 10ম ও 11শ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 19 আসন থেকে নির্বাচিত হন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে দেশের মানুষ অসন্তুষ্ট হবে বলে মনে করেন বিএনপির নীতি নির্ধারকরা। আর 2025 সালের মধ্যেই নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। অপরদিকে জনগণকে বাইরে রেখে কোনো ব্যক্তি গোষ্ঠী দ্বিতীয় কোনো পথ খুঁজলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইফুর রিপনের প্রতিবেদন। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিআরইউতে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, জাতিকে বিভাজিত করলে আওয়ামী লীগের কুকীর্তি ধামাচাপা পড়ে যাবে। দেশকে আরেকটি অরাজকতার দিকে ঠেলে না দিয়ে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি করেন তারা। জাতির মধ্যে যদি বিভাজন সৃষ্টি করেন, আওয়ামী লীগের কুকীর্তিকে চাপা দেওয়ার অপচেষ্টা করা হবে। যত বিভাজন করবেন অত মানুষের মনের মধ্য থেকে দৃষ্টি সেদিকে আকৃষ্ট হবে। আওয়ামী লীগের কুকীর্তি কিন্তু ধীরে 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 পারদের মতো নিচে নেমে যাবে। নিরপেক্ষ থাকেন, নির্বাচন করেন, নির্বাচন পর্যন্ত থাকেন, আর নির্বাচনের আগেই যদি নিরপেক্ষতা হারান তাহলে রিজাইন করেন। ঐক্যের পথে বিভাজনের দেয়াল তৈরি না করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, স্বাধীন দেশের রক্ষা কবচ গণতন্ত্র।
আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তখন দেশের মানুষ অসন্তুষ্ট হবে। ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। 2025 সালের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দেন। নতুন যারা দল করতে চায় তারাও মাঠে থাকুক, জনগণের কাছে যাক। প্রায় 1 বছর টাইম আছে, টেক ইউর টাইম। কিন্তু এইভাবে রাজনীতিতে কোনো কুটকাচাল করবেন না, প্রতিবেশী রাষ্ট্রকে সুযোগ দেবেন না, বিশেষ করে পতিত স্বৈরাচার। জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার বিদায়ের পর দেশের মালিকানা জনগণের হাতে ফিরে যাবে, সেটিই ছিল প্রত্যাশিত। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির কোনো সুযোগ নাই। গণতন্ত্রের শুরু ওখান থেকে, অগ্রগতি সেখান থেকে, গণতন্ত্রের পথ সেখান থেকে, এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। জনগণকে বাইরে রেখে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দ্বিতীয় কোনো পথ খুঁজলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যে ভুলগুলো হয়েছে বিগত দিনে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায় জনগণকে বাইরে রেখে, কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। খানাখন্দে বেহাল দশা লালমনিরহাটের তিস্তা বুড়িমারি মহাসড়কের মহেন্দ্রনগর মোস্তফি অংশের অধিকাংশ জায়গায় উপরিভাগ সরে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। এতে ঝুঁকি নিয়ে চলছে বুড়িমারি স্থলবন্দর থেকে আসা 8 শতাধিক ভারী ট্রাক সহ ছোট বড় যানবাহন। পথচারী, যানবাহন চালক ও স্থানীয়রা বলছেন, কিছুদিন পর পর সড়কের সংস্কার করলেও তা দীর্ঘস্থায়ী হয় না। লালমনিরহাট থেকে জামাল বাদশার প্রতিবেদনে বিস্তারিত জানব। লালমনিরহাটের বুড়িমারি তিস্তা মহাসড়ক, যার প্রশস্ততা মাত্র 18 ফুট, বর্তমানে বেহাল অবস্থা রয়েছে সড়কটি। 8 বছর আগে মহেন্দ্রনগর থেকে মোস্তফি পর্যন্ত 7 কিলোমিটার অংশ এলজিডি থেকে সড়ক ও জনপথ বিভাগে হস্তান্তর হয়। এরপর থেকে প্রতি বছর এই অংশে সংস্কারে কোটি কোটি টাকা খরচ হলেও সড়কের প্রশস্ততা বাড়ানো হয়নি। সড়কের বেশিরভাগ অংশে পাথর, পিচ উঠে গিয়ে ছোট বড় গর্ত তৈরি হয়েছে, যা দুর্ঘটনার কারণ। এই সড়ক দিয়ে ভারী ট্রাক সহ ছোট বড় সব ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে চলছে। স্থানীয় বাসিন্দা ও চালকরা বলছেন, সড়কের মান ভালো না হওয়ায় সংস্কারের পরও সড়ক দ্রুত পূর্বের অবস্থায় ফিরে যায়। তারা সড়কের প্রশস্ততা বৃদ্ধি ও মানসম্মত সংস্কারের দাবি জানাচ্ছেন। সুযোগও নাই, রাস্তার পাশে কোনো এক্সট্রা কোনো রাস্তাও নাই। আর রাস্তাটা আমার মনে হয় যে আসলে এই যে বললো ডিজিটাল বাংলাদেশ, আমার মনে হয় সর্বনিম্ন যদি কোয়ালিটি হয় বাংলাদেশের এই লালমনিরহাট জেলার এই রাস্তাটাই শুধু নিম্ন মানের এখনো পর্যন্ত আছে। এই রাস্তা ভেঙে চুরে দেখা যাচ্ছে, আবারও এই মাল চামড়া দিয়ে আবারও দেখা গেছে এগুলো দিয়ে রাস্তা সেরে দিয়ে দেয়। আজকে 2 দিন আগে আমার টিউবের মাথা ভাঙলো, অ্যাক্সেল ভাঙলো, 60,000 টাকা লাগছে। তবে সড়ক সংস্কারে উদ্যোগ রয়েছে, শীঘ্রই ঠিকাদার নিয়োগ করা হবে বলে জানান এই কর্মকর্তা। ওখানে একটা ডিজিট পেমেন্ট ওয়ার্ক হয়েছে 49 লাখ টাকা, আর আমার বিভাগীয়ভাবে রুটিন মেইনটেন্যান্সের কাজ হয়েছে, এটি আমার তথ্য আছে। আর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, সড়কটির সংস্কার কাজ সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় কাজ হিসেবে চলমান রয়েছে। সম্প্রতি এই কাজের টিএমপির আওতায় এটা টেন্ডার হয়েছে এবং ইভ্যালুয়েশনে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় হলেও সড়ক সংস্কারের মান নিয়ে প্রশ্ন উঠছে। সড়কের প্রশস্ততা বাড়ানোর পাশাপাশি টেকসই সংস্কারে সরকারের নজরদারি দেখতে চান স্থানীয়রা। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। ফেনীতে দীর্ঘদিন দিনের বেলা গ্যাস না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন আবাসিক গ্রাহকরা। মাটি ও ইটের চুলা বানিয়ে খড় লাকড়ি জ্বালিয়ে রান্নাবান্না করতে হচ্ছে বাসিন্দাদের। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের নজরদারি না থাকাকেই দুষছেন ভুক্তভোগীরা। তবে সংকট সমাধানে কাজ করার কথা জানায়
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা। ফেনী থেকে সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়ের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। গ্যাসের সংযোগ রয়েছে, কিন্তু দিনের বেলায় জ্বলছে না চুলা। এমন গ্যাস সংকটে দীর্ঘদিন ধরে দুর্ভোগে ফেনীর মানুষ। ফেনী শহরের দাউদপুর চৌধুরী বাড়ি, আরামবাগ, মাস্টারপাড়া, কদলগাজী রোড, রামপুর এলাকা সহ পুরো জেলাতে গত 5 বছর ধরে দিনের বেশিরভাগ সময় চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না বাসিন্দারা। প্রতি বছর এসব এলাকায় গ্যাসের সমস্যা হলেও বর্তমানে তা অসহনীয় পর্যায়ে। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত গ্যাস না থাকায় গৃহিণীদের গভীর রাতে রান্না করতে হয়। বিকল্প হিসেবে কিনতে হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক চুলা। বহুতল ভবন ও দালান ঘরের বাসিন্দাদের অনেকেই মাটি ও ইটের চুলা বানিয়ে খড় লাকড়ি ব্যবহার করে রান্না করছেন। নিয়মিত বিল পরিশোধ করেও লাইনের গ্যাস না পাওয়ায় এলাকার মানুষ। লাকড়ি চুলো আছে, সিলিন্ডার আছে, গ্যাসের পয়সা দিয়ে সিলিন্ডার পয়সা দিয়ে লাকড়িও ব্যবহার করি। বাবা আমরাই কষ্ট করি, ছোট বাচ্চারা চলে স্কুলে যাইতে অনেক সমস্যা। একখানা সকালবেলায় টিফিন দিতে হয় না, কিছু দিতে হয় না, রান্না করে খেতে পাচ্ছি না। সবার পক্ষে তো আর সিলিন্ডার ইউজ করা সম্ভব না, মাটির চুলায় রান্না করতে হয় আমাদেরকে। মাস শেষে আপনার গ্যাসের বিলও দেওয়া লাগতেছে, ওদিকে আপনার মনে করেন সিলিন্ডার গ্যাসও নিতে হচ্ছে। আমরা সাফারিং আর কি। সকালে নাস্তা না খেয়ে বাচ্চারা যায় স্কুলে। গত বছরের থেকেও কমপ্লেইন তো দিতেছে, কমপ্লেইন তো কোনো লাভ নাই। মানে ফজরের নামাজে 2 ঘন্টা আগে উঠে ফাঁক করি, ফজরের নামাজ শেষে গ্যাস আর থাকে না। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতে প্রকল্পপত্র পাঠানো হয়েছে জানিয়ে এরই মধ্যে সংকট কিছুটা কেটেছে বলে দাবি করেন এই কর্মকর্তা। গ্যাস সংকট উত্তরণে আমরা কাজ করতেছি। 10 PSI চাপ উন্নতি ঘটানো হয়েছে, যে কারণে ফেনী অনেক অঞ্চলে কিন্তু গ্যাসের চাপ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে বলে আমাদের কাছে খবর আছে। দ্রুত গ্যাস সংকট নিরসনে ব্যবস্থা নেয়ার দাবি ফেনীবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘন কুয়াশার হিমেল হাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে নওগাঁয়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, ছিন্নমূল মানুষের জীবনে শীতের কি প্রভাব পড়ছে আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় কনকনে শীতের সাথে উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ছিন্নমূল মানুষ যারা কাজের সন্ধানে প্রতিদিন নওগাঁ শহরে আসছেন কিংবা গ্রাম পর্যায়ে কাজ করছেন, তারা চরম বেকায়দায় পড়েছেন। আপনি জানেন যে নওগাঁ এখন পুরো বোরো মৌসুম চলছে। এই ঠান্ডার সময় কনকনে ঠান্ডার কারণে সকালে শ্রমজীবী মানুষ বোরো ক্ষেতের বিশেষ করে পানিতে নেমে কাজ করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। বিশেষ করে যারা একেবারে অসহায় দরিদ্র তাদের কাছে যেমন কষ্টের কারণ, অন্যদিকে হয়তো ধনীদের কাছে এটি বিলাসিতা। অন্যদিকে বিশেষ করে ভাসমান যেসব শ্রমজীবী মানুষ আছে যারা শহরে এসে কাজের সন্ধানে বিভিন্ন শহরের মুক্তির মোড়, তাজের মোড় সহ বিভিন্ন জায়গায় বসে থাকেন, তাদের অধিকাংশ দিনই ব্যর্থ হয়ে ফিরে আসতে হচ্ছে, হতাশ হয়ে চলে আসতে হচ্ছে। বিশেষ করে ঠান্ডার কারণেই তারা কাজ পাচ্ছে না। ত্রাণের কথা যদি বলি তাহলে নওগাঁয় জেলা প্রশাসন এবং জেলা পরিষদের তরফ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে, তবে সেটি স্থানীয়দের ভাষায় চাহিদার তুলনায় যথেষ্ট অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে রাজনৈতিক নেতৃবৃন্দদের তেমন একটা ত্রাণ তৎপরতা যুক্ত হতে দেখা যায়নি। স্বাস্থ্য বিভাগ নিয়ে যদি বলি, নওগাঁ জেলা সদর সহ 11টি উপজেলার সবগুলি হাসপাতালে ঠান্ডাজনিত রোগী, বিশেষ করে ডায়রিয়া জনিত রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং এই রোগের কারণে হাসপাতালগুলোতে বেডের ক্রাইসিস দেখা দিয়েছে এবং বেড পাচ্ছে না এবং বাধ্য হয়ে রোগীদেরকে মেঝেতে ফ্লোরিং করে থাকতে হচ্ছে এবং চিকিৎসকদের ব্যাপক বেগ পেতে হচ্ছে। আর বিশেষ করে শীতের প্রাদুর্ভাবের যে বিষয়টা বলি, সকালবেলা শীত কুয়াশা থাকছে, সকাল থেকে সন্ধ্যা থেকে বিকেল থেকে রাত অবধি প্রচণ্ড ঠান্ডা পড়ে যাচ্ছে এবং অনুভূত হচ্ছে 10 বা 10-এর নিচের তাপমাত্রা অনুভূত হচ্ছে। তো নওগাঁ থেকে শীত নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। কামাল, আপনাকে ধন্যবাদ। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। সেখানকার বর্তমান পরিস্থিতি এখন কি আমাদের জানাবেন?
খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিমকে কিন্তু গতকাল আটকের পর কর্মবিরতি শুরু করেছে শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার মেঘনা পেট্রোলিয়ামে। আমরা এখানে এসে জানতে পেরেছি যে পদ্মা, মেঘনা, যমুনা যে তিনটি সরকারি স্বায়ত্তশাসিত ডিপো আছে, এই ডিপো থেকে কিন্তু আজ সকাল থেকে তেল উত্তোলন করা থেকে বিরত রাখা হয়েছে, যার কারণে কর্মবিরতি কিন্তু অব্যাহত আছে। আমরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে তাদের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আটক হওয়ার পর গতকাল কিন্তু আদালতে প্রেরণ করা হয়েছে। আজ আদালতে তাকে উপস্থাপন ওঠানো হবে। সেখানে যদি তার জামিন হয় তারপর তারা হয়তো বা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে তেল উত্তোলন অব্যাহত রাখবে, অন্যথায় কিন্তু তারা এখনো তাদের কর্মবিরতি বহাল আছে। তবে একটু জানিয়ে রাখি যে গতকাল শ্রমিক নেতা আটকের পর কিন্তু খুলনার যে কাশীপুরস্থ চৌরাস্তা আছে, চৌরাস্তায় কিন্তু শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ট্যাঙ্কলরি দিয়ে রাস্তা অবরোধ করেছিল, কিন্তু গতকাল রাতে আইন শৃঙ্খলা বাহিনী এসে কিন্তু রাস্তা থেকে ট্যাঙ্কলরি অপসারণ করার পর স্বাভাবিক যান চলাচল আসলে শুরু হয়েছে। তবে কর্মবিরতি কিন্তু অব্যাহত আছে, যার কারণে খুলনা বিভাগের 10টি জেলা সহ বৃহত্তর ফরিদপুরের 6টি জেলা, প্রায় 16টি জেলায় কিন্তু তেল উত্তোলন বন্ধ আছে। আমরা আজকে সকালেও শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি, তারা একই কথাই আমাদেরকে জানিয়েছে যে আজকে যদি তাদের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের আদালত থেকে জামিন হয় তাহলে হয়তো বা দুপুরের পর থেকে তারা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে ডিপো থেকে তেল উত্তোলন শুরু করবে, অন্যথায় কিন্তু তারা আরো কঠোর কর্মসূচিতে যেতে পারে, এমনটি জানিয়েছে। আমরা আজ সকালের পদ্মা, মেঘনা, যমুনা তিনটি ডিপোতে খোঁজখবর নিয়ে দেখেছি যে ডিপোর সামনেই কিন্তু ট্যাঙ্কলরিদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, কিন্তু তারা কিন্তু তাদের নেতা আটকের কারণে কিন্তু তেল উত্তোলন থেকে বিরত আছে। তো সব মিলে বলা যেতে পারে যে কর্মবিরতি এখনো চলমান আছে, তবে তেল উত্তোলন থেকে তারা আজকে হয়তো বা প্রত্যাহার করে বের হয়ে আসতে পারে, এমনটি জানিয়েছে নেতৃবৃন্দ। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নুর ইসলাম রকি। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় ভারতীয় নাগরিকের হাতে নিহত হয়েছেন এক বাংলাদেশি। রোববার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুইরছড়া সীমান্তে ঘটনা ঘটে। পুলিশ জানায়, জায়গা নিয়ে বিরোধের জেরে ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে কথা কাটাকাটি হয় বাংলাদেশি নাগরিক আহাদের। এক পর্যায়ে কয়েকজন ভারতীয় নাগরিক আন্তর্জাতিক সীমানা পেরিয়ে 5 গজ ভেতরে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন আহাদকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যুবরণ করেন তিনি। নিহত আহাদের সঙ্গে ভারতীয় নাগরিক হায়দারের পারিবারিক সম্পর্ক রয়েছে বলে জানায় স্থানীয়রা। মৌলভীবাজারে বেড়েছে আখের রস ও লালিগুড়ের কদর। বেচাকেনা হচ্ছে গ্রামাঞ্চল সহ শহরেও। স্বল্প খরচে উৎপাদনে লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা। সহকর্মী সালে ইলাহি কুটির তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মাঠে আখ সংগ্রহ করা শুরু করেন চাষিরা। কাঁধে করে আখ নিয়ে আসেন নিজ বাড়ির উঠানে, শুরু করেন মাড়াইয়ের কাজ। পাওয়া যায় খাঁটি রস, সেই রস পাত্রে ঢালা হয় বিক্রি ও গুড় তৈরির জন্য। দীর্ঘ সময় বিশেষ পদ্ধতিতে জাল দিয়ে তৈরি করা হয় সুস্বাদু আখের তরল গুড়, স্থানীয়ভাবে যা লালি নামে পরিচিত। মুসলিম পরিবার মাইসে আমরা এটা করি, হরিয়া এটা দিয়ে গুড় মালাই ব্যবসায়ী না রস বেছে লালি মালাই মালাই আমরা এটা খেত দরিয়ার আছি। ইয়ার খেত করি আমরা প্রায় 3-4 লাখ টাকার লালি কিংবা রস বেশি, কিন্তু সরকারি কোনো ট্রেনিংও পাই না। আর এখন মেশিন বাড়ো নিয়ে খরচ বাড়ছে, 120 টাকা ডিজেলের লিটার। এটা খরচ দিয়া খামলা খরচ দিয়া ব্যবসা কম হয়। খেজুরের রসে নিপা ভাইরাসের আতঙ্কে অনেকেই ঝুঁকছেন আখের রস ও লালিতে, যা শীতকালীন পিঠাপুলিকে আরো সুস্বাদু করে। খুব সকালাই আইয়া রস নেই, পিওর রস নেওয়ার পরে মানুষের চাহিদা আছে, মানুষের রস খাই, আমরা এলাকার রস বেশি। আপনার রস খাইলাম, খুব সুস্বাদু রস। আর রাস্তার পাশে যে রসগুলা বেছে এগুলা থাকে, এগুলা খুব ভালো। আমরা সামনেও তারা প্রক্রিয়া করিয়া বা সুন্দর করি পরিবেশন করিয়া দিছে আমরা রে, হইলে সবটাও ঠিক আছে, হইলে দামটা একটু বেশি পড়ে যায়। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য আখের লালি গুড় বিক্রি করে যাচ্ছেন চাষিরা। রং কিংবা স্বাদ বাড়ানোর জন্য কৃত্রিম কোনো কিছু ব্যবহার করা হয় না। আমার বাপ দাদার এই ঐতিহ্যটা আমি ধরিয়া রাখছি। এখান থেকে আমি প্রায় 27 বছর যাবৎ আমি আখর চাষ করি এবং আখ থাকি আমি রস গুড় লালি এগুলা বানাই। এটাতে কোনো ভেজাল নাই,
এটা অরিজিনাল খাঁটি জিনিস। এদিকে আখ চাষে কৃষকদের সহযোগিতার কথা জানান জেলা কৃষি কর্মকর্তা। আখের ফলন ভালো হয়েছে এবং গুড় হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা আশা করছি কৃষক ভাইদেরকে নিয়ে আগামীতে প্রশিক্ষণ এবং উন্নত জাতের চারা বা কলমের চারা দেওয়া যায় সেই জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করছি। চলতি মৌসুমে মৌলভীবাজারের 7টি উপজেলায় 25 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। আনুমানিক 4000 টন আখ থেকে প্রায় কোটি টাকার লালি গুড় তৈরি ও বিক্রি হবে, এমনটাই ধারণা কৃষি বিভাগের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলা ভাষায় সনেট ও অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের সাগরদাড়িতে প্রতিবারের মতো এবারও আয়োজিত হচ্ছে 7 দিন ব্যাপী মধুমেলা। চলবে 30 জানুয়ারি পর্যন্ত। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির বাস্তুভিটা যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ির কপোতাক্ষ নদের তীরে বসেছে 7 দিন ব্যাপী মধুমেলা। অনেকদিন পরে এখানে আসছি, আশেপাশে অনেক সুন্দর জায়গা। এটা হচ্ছে যে আপনার মাইকেল মধুসূদন দত্ত মেলা প্রতি বছরই হয় এখানে। ছোট বাচ্চাদের নিয়ে আছে, নাগরদোল্লা আছে, নৌকা আছে, মোটরসাইকেল খেলা আছে, অনেক কিছু আছে, সার্কাস আছে। আমাদের খুব ভালো লেগেছে দেখি। অনেক রকম মিষ্টি থেকে আসলেই খুব লোভ লাগলো। পাশ থেকে মিষ্টি খাওয়ালো দোকানদার, ভালোবেসে মিষ্টিটা আসলে অনেক সুন্দর। তার জন্মদিন ঘিরে প্রতি বছরই এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন। কবিকে নিয়ে আলোচনা সভার মাধ্যমে হয় মেলার উদ্বোধন, ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজনও। মেলায় বসেছে প্রায় 3 শতাধিক স্টল। এসব স্টলে বিক্রি হচ্ছে জামা, জুতা, ব্যাগ সহ নানান জিনিসপত্র। বিশেষ করে হরেক রকমের বাহারি মিষ্টি খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। প্রথম দিনের বেচাকেনাতে খুশি ব্যবসায়ীরা। আমাদের এই শেখ মিষ্টান্ন ভান্ডারে অনেক বিভিন্ন আইটেমের মিষ্টি পাওয়া যায়, ল্যাংচা মিষ্টি, তারপরে আপনার কোলবালিশ মিষ্টি। মেলার পরিবেশ তো ভালোই বুঝে যাচ্ছে। আমি 3-4 বছর যাবত আসি, আজকের পরিস্থিতি ভালো, আগামী দিনগুলো আরো ভালো আশা করতেছি। ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই মেলাকে একেবারে সুন্দর সুশৃঙ্খল করার জন্য যে পরিমাণ নিরাপত্তা দরকার, আমাদের পুলিশ আছে, আনসার আছে, এখানে আমাদের র্যাব কাজ করছে, আমাদের ইন্টেলিজেন্সগুলো কাজ করছে। পাশাপাশি যদি ওইরকম প্রয়োজন হয় আমাদের বিজিবির সাথেও আমাদের যোগাযোগ আছে, তারাও রেডি থাকবে। কবির জন্মদিনে তার স্মরণে আয়োজিত এ মেলা আনন্দে নতুন মাত্রা যোগ করে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।